আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে এখন এমন অবস্থা, বুলেট চললে দোষ নেই, কিন্তু মুখে কথা বললে সেটা সন্ত্রাস। মনে হচ্ছে সরকার এখন বুলেট প্রুফ ভেস্টের বদলে মাউথ প্রুফ শিল্ড খুঁজছে, কারণ তাদের আসল ভয় বুলেট নয়, মানুষের কথা। দিনে দুপুরে গুলিবিদ্ধ প্রার্থী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও সে ঘটনা ঢাল নেই, তলোয়ার নেই। নিধিরাম সর্দার মার্কা সিএসির কাছে শুধুই তুচ্ছ ঘটনা। বিচ্ছিন্ন এসব ঘটনাকে আইন শৃঙ্খলার অবনতি হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে প্রধান নির্বাচন কমিশনার যখন স্বাভাবিক দেখছেন দেশের আইন শৃঙ্খলা, ঠিক তখনই ঢাকায় থাকা মার্কিন নাগরিকদের জন্য দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। বোঝা যাচ্ছে শঙ্কা কেবল দেশবাসীকে আক্রান্ত করেনি, বিদেশিরাও আছে উৎকণ্ঠায়। হাদির উপর হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদের অবস্থান সম্পর্কেও কোনো ধারণা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। সন্দেহভাজনদের সীমান্ত পার হয়ে পালিয়ে যাওয়ার দাবি করে সরকার সমর্থকরা যখন তোপ দাগছেন দিল্লির দিকে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর দাবি এ ধরনের সুস্পষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। আর এমন অস্থিরতার মধ্যে যখন দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাওয়া হচ্ছে, তখন বুঝতে বাকি থাকে না রাজনীতির মাঠে কথার কসরত কতটা বেড়েছে। সেই কসরতের এবার শিকার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে রিমান্ডে। প্রশ্ন উঠেছে, নির্বাচনী মাঠে নিরাপত্তাহীনতা নিয়ে সমালোচনার তোপ এড়ানোর কৌশলের অংশ হিসেবে কি গ্রেপ্তার করা হলো আনিস আলমগীরকে? তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে যে ঝড় শুরু হয়েছে, তা যেন ধীরে ধীরে সরকার ও তার মিত্রদের যাত্রাপালায় রূপ নিচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। রাজধানীতে 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ ওসমান হাদিকে সংকটাপন্ন অবস্থায় 15ই ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শুরু হয়েছে চিকিৎসা। তার অবস্থা গুরুতর বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। হাদি গুলিবিদ্ধ হওয়ার 3 দিন পরেও প্রধান অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হননি। সরকারের 50 লাখ টাকার পুরস্কার ঘোষণাতেও কোনো কাজ হয়নি। সন্দেহভাজন অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যে 15ই ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ময়মনসিংহের 39 বিজিবির সেক্টর কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান বলেন, গুলিবর্ষণে জড়িতরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন কি না তা এখনো নিশ্চিত নয়। তবে তারা এক মানব পাচারকারী সহ 3 জনকে আটক করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে 15ই ডিসেম্বর উত্তাল ছিল ঢাকার রাজপথ। ডাকসু নেতাদের নেতৃত্বে দেখা গেছে সচিবালয় ঘেরাও কর্মসূচি। 3 দফা দাবিতে দেওয়া হয়েছে 48 ঘন্টার আলটিমেটাম। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ দাবি করার অভাবনীয় দৃশ্য দেখা গেছে। ডাকসুর ভিপি সাদিক কায়েম সচিবালয়ে এ দাবি তোলার সময় পাশেই দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় তাকে অনেকটা বিব্রত দেখাচ্ছিল বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম। আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন রাকসু জিএ সালাউদ্দিন আম্মার। ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে এনসিপি ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জুলাই সমর্থক দল ও সংগঠনের প্রতিরোধ সমাবেশও হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেও সরকারের ভূমিকার কড়া সমালোচনা শোনা গেছে। এসবের মাঝে প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্য উস্কে দিয়েছে ক্ষোভ। দর্শক, হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন সিএসি 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দেয় ইসি। একই সঙ্গে সারা দেশে ইসির মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। সিএসি নিরাপত্তার জন্য এর আগেও গাড়ি সহ পুলিশ নিরাপত্তা ছিল, তবে ইসির চিঠিতে অতিরিক্ত আরও একটি গাড়ি সহ পুলিশ নিরাপত্তা চাওয়া হয়। শুধু ইসি নয়, 15ই ডিসেম্বর অতিরিক্ত নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টও। নিজের জন্য নিরাপত্তা বাড়ানোর নির্দেশের 2 দিনের মাথায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এখানেই শেষ নয়, তার চোখে হাদির উপর হামলার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। নির্বাচনের সময় এ ধরনের ঘটনা স্বাভাবিক বলেও দাবি করেন তিনি। ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি, মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। উদাহরণ হিসেবে তিনি অতীতে আহসানুল্লাহ মাস্টার এবং শাহ এ এম এস কিবরিয়ার হত্যার উদাহরণ টানেন।
অথচ এর কোনোটি নির্বাচনকালীন সময়কার ঘটনা ছিল না। সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা কিবরিয়া 2005 সালের 27 জানুয়ারি গ্রেনেড হামলায় নিহত হন। ঘটনাটি ঘটে হবিগঞ্জের বদ্দির বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে। এক জনসভায় বক্তব্য শেষ করে স্কুল গেট দিয়ে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে দুটি আরজেস গ্রেনেড ছোড়া হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে আরেক জনপ্রিয় আওয়ামী লীগ নেতা হাসানুল্লাহ মাস্টার নিহত হন 2004 সালের 7 মে। গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় গুলি করে তাকে হত্যা করা হয়। আহসানুল্লাহ মাস্টার এবং কিবরিয়া হত্যার দুটি ঘটনাই ঘটে জাতীয় নির্বাচনের অনেক আগে, অথচ হাদির উপর হামলাকে স্বাভাবিক প্রমাণ করতে গিয়ে সেই দুটি ঘটনার উদাহরণ টেনেছেন সিএসি নাসিরউদ্দিন। তার দাবি নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বরং উন্নতি হয়েছে। সিএসির এমন দাবি ক্ষোভের আগুন আরো উস্কে দিয়েছে। সরকার সমর্থকদের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি সিএসির পদত্যাগের দাবি উঠেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদ মিনারের সমাবেশে বলেন, দায়িত্বহীন বক্তব্যের পর সিএসি তার পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে নাহিদ বলেন, এই নির্বাচন কমিশন কিভাবে এমন কথা বলে? তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়। দর্শক, শহীদ মিনার সমাবেশ থেকে ভারতের প্রতিও দেওয়া হয় কড়া বার্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 25শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তোলা হয়। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, তা না হলে বাংলাদেশে ভারত কেন্দ্রিক সব প্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিহত করা হবে। হাদির উপর হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকলে তাদেরও ফেরত পাঠাতে হবে এই সময়ের মধ্যে। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই নতুন করে ভারত বিরোধী অবস্থানের জানান দিচ্ছেন সরকার সমর্থকেরা। এমনকি তাদের দাবি মেনে ভারতের রাষ্ট্রদূতকে তলবও করা হয়েছে। তবে দিল্লির পাল্টা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এ ধরনের অবস্থান আমলে নিতে রাজি নয় দিল্লি। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে এবং শক্তিশালী ভারত বিরোধী জনমত তৈরি করতে এই আক্রমণকে ট্রোজান হর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। দর্শক, এই অবস্থার মাঝে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সতর্ক বার্তায় উদ্বেগ আরো ঘনীভূত হচ্ছে। দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 ডিসেম্বর সন্ধ্যায় এই সতর্ক বার্তা জারি করা হয়। এতে বলা হয়, নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরো ঘন ও তীব্র হতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি মনে রাখা উচিত, এই বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতা ঘটতে পারে। নিজেদের নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় সতর্কবার্তায়। আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ, ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, নিরাপত্তার বেহাল দশা নিয়ে টালমাটাল অবস্থার সরকার সেই পুরনো নীতি আবারও প্রয়োগ করেছে। জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। এই মামলায় আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপার্ট্রা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ সহ মোট 4 জনের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। দর্শক, সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠানোর এই ঘটনা অধ্যাপক ইউনূসের শাসনামলে আইনের রাজনৈতিক অপব্যবহারের আরো একটি মারাত্মক উদাহরণ হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা টক শোতে দেওয়া মতামতকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে গ্রেপ্তার করা, ভিন্নমতকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করার একটি কৌশলগত পদক্ষেপ। এটি কেবল ভিন্নমত দমন নয়, বরং বুদ্ধিবৃত্তিক এবং মিডিয়া বিরোধী কণ্ঠকে নীরব করার একটি কর্তৃত্ববাদী প্রবণতা বলে বিশ্লেষকরা মনে করছেন। মন খুলে সমালোচনা করার যে লাইসেন্স অধ্যাপক ইউনূস দেওয়ার কথা বলেছিলেন, সেটি যে কথার কথা ছিল তা বোঝাই যাচ্ছে। দর্শক, যদি একজন সাংবাদিকের টেলিভিশনের মন্তব্য এতটাই শক্তিশালী হয় যে তা নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করতে পারে, তবে এই বক্তব্য হয় আগের সরকারের সমর্থক গোষ্ঠীর ভিত্তি কতটা শক্তিশালী ছিল তা প্রমাণ করে, অথবা বর্তমান সরকারের রাজনৈতিক আখ্যান কতটা ভঙ্গুর তা ফুটিয়ে তোলে।
ভিন্ন মতকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া এটি একটি আতঙ্কিত প্রতিক্রিয়া, যা প্রমাণ করে যে কর্তৃপক্ষ জননিরাপত্তা নিশ্চিত করার চেয়েও রাজনৈতিকভাবে অস্বস্তিকর কণ্ঠস্বরকে দমন করাকে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রশ্ন হলো, সরকার যেখানে বলেছিল এবারে নির্বাচন হবে ইতিহাসের এবং উৎসবমুখর, সিএসি দেখছেন আইন শৃঙ্খলার উন্নতি, সেখানে কেন এমন আশঙ্কা পাওয়া যাচ্ছে বিদেশিদের বার্তায়? দেশের মানুষ নয় মিথ্যা আতঙ্কে ভুগছে। সন্ত্রাস দূর করতে সরকার শুরু করেছে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় অধ্যায়। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। এর পরেও কেন কমছে না অস্থিরতা? সরকার সমর্থকরাই কেন নিরাপত্তাহীনতার প্রকাশ্য অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন? এটাই কি সেই ইতিহাসেরা নির্বাচনের আগাম আলামত? এখনই এমন হলে সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে দেশের সামনে? দর্শক, একটি প্রবাদ আছে, উলু বলে মুক্ত ছড়ানো। বাংলাদেশে এখন ঠিক তাই হচ্ছে। যার নিরাপত্তা দরকার সে পাচ্ছে গুলি, আর যে কথা বলছে সে পাচ্ছে জেল। এখন এ পর্যন্ত। ভারতের সীমান্তে ঢুকে বাংলাদেশের নৌবাহিনী এবার যে কর্মকাণ্ডটি ঘটালো তা কিন্তু ভারত এবং বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। আজ বাংলাদেশের বিজয় দিবস এবং সেই বিজয় দিবসে কিন্তু ভারতের সেনাদের যে অবদান তা কিন্তু অস্বীকার আন্তর্জাতিক স্তর কখনোই করতে পারে না। ভারতীয় সেনারা ছিলেন বলেই আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা। আর সেই দিনে যে খবর সামনে এলো তা কিন্তু ভারত বাংলাদেশের যে তিক্ততা তা কিন্তু চরম জায়গায় নিয়ে গেল। ভারত কিন্তু পাল্টা নোটামও জারি করলো বঙ্গোপসাগরে। এই ঘটনা কিন্তু শেষ এক বছরে সব থেকে ভয়ানক ঘটনা, এবং এই ঘটনার গুরুত্ব এবং তাৎপর্য যারা বিভিন্ন ক্ষেত্রে জিওপলিটিক্যাল নিউজ ফলো করেন আমাদের চ্যানেলে, তাদেরকে নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা জানেন না তাদের মনে রাখা উচিত এই ঘটনা কিন্তু ছোটখাটো একটা যুদ্ধের সম্ভাবনাও তৈরি করতে পারে যে কোনো মুহূর্তে। কালকে খবরটি সামনে আসে, কিন্তু আমি অপেক্ষা করছিলাম কনফার্মেশনের জন্য। আজকে ভারতের বিভিন্ন সংবাদপত্র এই খবরটিকে কনফার্ম করেছে, যেখানে বলা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনায় যে জলসীমা আছে, যেখানে ভারত এবং বাংলাদেশের মৎস্যজীবীরা মাছ ধরতে যায়, ঠিক সেখানেই ভারতীয় মৎস্যজীবীদেরকে টার্গেট করে বাংলাদেশের নৌসেনা। এবং এক্ষেত্রে FB পারমিতা 10 এই নামের একটি ট্রলার, সেই ট্রলারকে সরাসরি আক্রমণ করে বসে বাংলাদেশের নৌসেনা। এবং বাংলাদেশের নৌসেনা নাকি এক্ষেত্রে যে আন্তর্জাতিক জলসীমা আছে সেই আন্তর্জাতিক জলসীমা টপকে ভারতবর্ষের জলসীমায় ঢুকে যায় এবং সেই FB পারমিতা 10 নামক ট্রলারটিকে সরাসরি ধাক্কা মারে। এবং সেই ট্রলারে 16 জন মৎস্যজীবী ছিলেন, যার মধ্যে এখন 5 জন নিখোঁজ। এই ভয়ানক ঘটনাটি ঘটানো হয়েছে রাতের অন্ধকারে, লাইট নিভিয়ে, এবং রিপোর্টে সেটাই প্রকাশ্যে এসছে। সেখানে বলা হচ্ছে যে যখন বাংলাদেশের নৌসেনা ভারতীয় ট্রলারকে আক্রমণ করে তখন ওই অঞ্চলটিতে কোনো আলোর চিহ্ন ছিল না, অর্থাৎ লাইটটিকে নিভিয়ে দেওয়া হয়েছিল। এবং নামখানা থেকে কিছু দূরে এই ঘটনাটা কিন্তু ঘটানো হয়। পরবর্তীকালে আরেকটি ট্রলার গিয়ে সেই বাকি 11 জনকে উদ্ধার করে, যদিও এখন 5 জন কিন্তু নিখোঁজ। পাশাপাশি এই ঘটনা কিন্তু একটা জিনিস আন্তর্জাতিক স্তরের সামনে প্রমাণ করে দেয় যে শেষ 1 বছর ধরে বাংলাদেশ সরকার বাংলাদেশের নৌসেনা বা বাংলাদেশের সেনাবাহিনী যা চেষ্টা করছিল ঠিক সেটাই কিন্তু তারা ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু উঠে পড়ে লাগলো। এই পার্টিকুলার জায়গায় শেষ 1 মাসে কিন্তু কম বিতর্ক হয়নি। আপনারা জানেন বাংলাদেশের মৎস্যজীবীরা বারবার ভারতের জলসীমায় ঢুকে পড়েছে এবং ভারত কিন্তু 3 দিনে প্রায় 150 জনের কাছাকাছি মৎস্যজীবীদের অ্যাটাক করেছিল, মানে নিজেদের হেফাজতে নিয়েছিল পাকড়াও করে। এই ঘটনার সঙ্গে অনেকে চীনের ফিশিং মিলিশিয়ার স্ট্র্যাটেজির কিন্তু মিল পায়, যেখানে মৎস্যজীবীদের গোয়েন্দাগিরি করার বা গুপ্তচরবৃত্তি করানোর জন্য চীন কিন্তু ব্যবহার করে বিভিন্ন দেশের বিপক্ষে। এবং আমরা দেখেছি সাউথ চায়না সিতে এই ধরনের ঘটনা ফিলিপিন্স কিন্তু হাতে নাতে ধরে ফেলে 1 সপ্তাহ আগে। এই মৎস্যজীবীদের গ্রুপের মধ্যে কোনো গোয়েন্দা অফিসার, কোনো আর্মি অফিসার, কোনো সার্ভেলেন্স এক্সপার্ট সবাই কিন্তু মিশে থাকে। এদের প্রধানত কাজ হলো এই আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি এসে অপর পক্ষের যে নেভাল ডিপ্লয়মেন্ট, নেভাল ইনফ্রাস্ট্রাকচার এবং নেভাল মুভমেন্ট সেটাকে হুবহু কপি করা, যেন তাদের প্ল্যান অফ অ্যাকশন সাজাতে সুবিধা হয়। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম ভারত এবং বাংলাদেশ ডিপ্লোম্যাটিক সম্পর্ককে এঙ্গেজ করে মৎস্যজীবীদের কিন্তু ফিরিয়ে দিয়েছিল।
কিন্তু যখন ফিরিয়ে দেয় ঠিক তার 4-5 দিনের মধ্যে এই ধরনের একটি ঘটনা, তা যেমন আনএক্সপেক্টেড, কিন্তু উল্টো দিকে এই ঘটনা কিন্তু সরাসরি প্রভোকেশন অফ ওয়ার, যেটা মনে করছে ভারতের সরকার। এবং ভারতের পক্ষ থেকে নৌবাহিনী ডিপ্লয় করা হয়েছে বঙ্গোপসাগরে এবং পুরো ঘটনার তদন্ত হচ্ছে, রিপোর্ট পেশ হবে এবং এই ঘটনার পাল্টা ভারত কিভাবে দেয় সেটা কিন্তু দেখার জন্য আন্তর্জাতিক স্তর উদ্গ্রীব হয়ে থাকবে। দেখুন, অনেকেই হয়তো ভিডিওতে কমেন্ট করবেন যে রিপোর্ট, তদন্ত এগুলো করার কি প্রয়োজন আছে। ভারত ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের সদস্য, যে কোনো মুহূর্তে ভারত ইউনাইটেড নেশনের পার্মানেন্ট মেম্বার হওয়ার দিকে এগোবে। পৃথিবীর প্রায় সব দেশই এই মুহূর্তে চায় ভারত যেন ইউনাইটেড নেশনে পার্মানেন্ট মেম্বার হয়। কাতার বলুন, জাপান বলুন, রাশিয়া বলুন, ইনফ্যাক্ট আমেরিকাও কিন্তু সরাসরি কখনো বিরোধিতা করেনি ভারতের বিপক্ষে ইউনাইটেড নেশনে। ফলে আলটিমেটলি কোনো রিপোর্ট ছাড়া আন্তর্জাতিক স্তরের সামনে কোনো কিছু প্রমাণ করা যায় না। ফলে এই পুরো বিষয়টি আবেগ দ্বারা না ভেবে আমাদের সকলের উচিত ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলে পুরো বিষয়টা বিশ্লেষণ করা এবং এর পাল্টা অ্যাক্ট অফ ওয়ার যদি ভারতের পক্ষ থেকে দেখানো সম্ভব হয় তাহলে কিন্তু বাংলাদেশের গল্প আছে। বাংলাদেশ কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে কোনো না কোনো যুদ্ধ সম্ভাবনা তৈরি করতে চাইছে এবং তারা যদি একটা স্মল স্কেল অফ ওয়ার এই অঞ্চলে তৈরি করতে পারে তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ, যাদেরকে মস্তিষ্ক সম্পূর্ণভাবে ভারত বিরোধিতায় ব্রেন ওয়াশ করা সম্ভব হয়েছে, সেই মানুষের ভোট বাংলাদেশের ছাত্ররা মোহাম্মদ ইউনূসের হয়ে যাবে। হতেও পারে যুদ্ধটাকে দেখিয়ে তারা কিছুদিন নির্বাচনটিকে পিছিয়ে দিতে পারেন। ফলে এটা কিন্তু পরিষ্কার একটি স্ট্র্যাটেজিক্যাল মুভ, যেটা আমার অন্তত আজকের দিনে দাঁড়িয়ে অ্যাট এ গ্লান্স মনে হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের এই ঘটনার পর ভারত জরুরিকালীন ভিত্তিতে একটি নোটাম জারি করে ফেলেছে। সেই নোটামটি জারি করা হয়েছে এই প্রথমবারের জন্য প্রায় 3000 কিলোমিটারকে লক্ষ্য করে, মানে এই অঞ্চলে 3000 কিলোমিটারের নোটাম। এর আগে ভারত কিন্তু খুব লিমিটেড টাইম জারি করেছিল। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে হয়তো বঙ্গোপসাগরে একটি সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল টেস্ট করবে ভারতের নৌসেনা। সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ নিউক্লিয়ার ক্যাপাবল ব্যালিস্টিক মিসাইল কিন্তু ভারত টেস্ট করছে। মানে পারমাণবিক মিসাইল টেস্ট এই প্রথমবারের জন্য বাংলাদেশের সীমান্তে বঙ্গোপসাগরে করতে চলেছে ভারতের সেনাবাহিনী। এই পুরো বিষয়টি কন্ডাক্ট করা হবে ডিআরডিওর পক্ষ থেকে এবং এক্ষেত্রে ভারতের অত্যন্ত দক্ষ এবং উৎকৃষ্ট মানের K4 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল টেস্ট করার পরিকল্পনা হয়েছে, যার রেঞ্জ কিন্তু 3500 কিলোমিটার। অর্থাৎ বুঝতেই পারছেন, নিউক্লিয়ার ক্যাপাবল ব্যালিস্টিক মিসাইল যদি বঙ্গোপসাগরে টেস্ট করা হয়, নিশানাটা কাদের দিকে করা হচ্ছে বেশি কিছু বলার প্রয়োজন নেই। যে জিনিসটি বাংলাদেশের পক্ষ থেকে ঘটানো হয়েছে তার পাল্টা যে ভারত যে কোনো মুহূর্তে দিতে পারে তা কিন্তু এক কথায় পরিষ্কার। 3500 কিলোমিটারের রেঞ্জে তো পাকিস্তান পুরোটা কভার হয়ে যায়, সেখানে বঙ্গোপসাগরে বাংলাদেশকে লক্ষ্য করে ভারত ব্যালিস্টিক মিসাইল টেস্ট করছে, এটাও কিন্তু ঐতিহাসিক। ঠিক যেভাবে আজকে বাংলাদেশের নৌসেনা আন্তর্জাতিক আইন সম্পূর্ণভাবে ভেঙে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, তার পাল্টাটা যে দেওয়া প্রয়োজন তা আমার মনে হয় আপনারাও সহমত পোষণ করবেন এবং এই ঘটনা কিন্তু অনেক দূর যাবে, তা কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন। অনেক আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন।